স্বাগত ৭১-এর খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। ২০১৬ সালের ১৬ এপ্রিল আইপিএলে মুস্তাফিজের স্লোয়ার কাটারে সেদিন মাটিতে মুখ থুবড়ে পড়েছিলেন কেকেআরের আন্দ্রে রাসেল, যা কিনা এখনও আইপিএল হিস্ট্রির অন্যতম এক বেস্ট ডেলিভারি। তার আগে অবশ্য বিশ্ব চিনে গিয়েছিল বাংলার এই মিসাইলকে। ২০১৫ সালে ওডিআই অভিষেকেই তো কাঁপিয়ে দিয়েছিলেন ভারতকে। সেই ফিজের সাথেই কিনা ভারত এবার নিয়ে বসেছে পাঙ্গা। এবার আর ছাড় নয়, বল যে বাংলাদেশের কোর্টে। ওরা ভুলে গিয়েছিল ফিজ শুধুই বোলার নন, ডেস্ট্রয়ার। রাসেলের মতো এবার মাটিতে মিশে যাবে ভারতের দম্ভ। বাংলাদেশ দেখে দিয়েছে তাদের নিজেদের গাটস। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না লাল সবুজরা, লাউড অ্যান্ড ক্লিয়ার। আইসিসিও দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল। জি দাদার যুগ শেষ। লাভ এন্ডস ওয়ার বিগিনস। দর্শক বুঝতেই পারছেন, মুস্তাফিজ ইস্যুতে এখনও পুরো ক্রিকেট দুনিয়াই আসলে এই নিয়ে সরগরম হয়ে আছে। কি হতে যাচ্ছে, আইসিসি কি ডিসিশন নেবে, আদৌ বাংলাদেশ যেটা চাইছে সেটা হবে কিনা, এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই গার্ডস নাই, বাংলাদেশের সরকারেরও সেই নেই। মাঝে মাঝে হম্বিতম্বি করে, কিন্তু আলটিমেটলি তারা সেভাবে কোনো অ্যাকশনে যেতে পারে না। এবার কিন্তু সবাই আসলে প্রমাণ করে দেয়। আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে কঠোর হস্তক্ষেপ নেওয়া হলো, তারা এই ব্যাপারে সবাই আসলে কথা বললেন এবং বিসিবিও কোনো কালক্ষেপণ না করে তাদের পক্ষ থেকে যেটা করার কথা ছিল সেটাই করলো। আইসিসিকে তারা চিঠি দিয়েছে যে তারা নিরাপত্তা ইস্যু নিয়ে আসলে শঙ্কিত। প্রশ্ন হলো, আইসিসির চেয়ারম্যান জয় শাহ ইন্ডিয়ান, আমরা কি আসলে এক্সপেক্ট করতে পারি কিনা যে আইসিসি গ্রিন সিগন্যাল দিয়েছে কিন্তু ফল আমাদের পক্ষে আসবে? না, দেখুন, আমরা কিন্তু সবসময় জানি যে খেলাধুলা, আমরা বলি খেলার সঙ্গে ধুলা শব্দটা ইউজ করি, এবং ধুলা সাধারণত কি হয়, খেলতে গেলে ধুলা লাগে এবং ওটা ঝেড়ে আমরা ফেলে দিই, খেলার ধুলা। কিন্তু এবার মুস্তাফিজকে নিয়ে যেটা হলো, যে রাজনীতিটা হলো এবং বিসিসিআই যেটা করলো আইপিএল খেলতে গিয়ে তার গায়ে একটি কাদা লাগিয়ে দিল, এই কাদাটি আসলে ঝেড়ে ফেলার মতন না, এটা আসলে পরিষ্কার করতে হবে। এবং বাংলাদেশ সেই গার্ডসটি দেখিয়েছে যে আপনার সব সময় সব কিছু আসলে মেনে নেওয়া যায় না। এখানে শুধু একা মুস্তাফিজ না, ব্যক্তি মুস্তাফিজকে ভারতীয় বোর্ড এটা ব্যান করেছে আইপিএল থেকে, ব্যাপারটি এমন না। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার না, মুস্তাফিজই বাংলাদেশ, এই 18 কোটি বাংলাদেশ মুস্তাফিজকে নিয়ে। তাই এই লড়াইটা আমাদের আসলে মুস্তাফিজকে সামনে রেখে আমরা এটা লড়াইটা চলছে, যেটা কিনা আমরা বলতে চাচ্ছি পুরো ক্রিকেট বিশ্বকে যে সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু অক্রিকেটীয় কোনো যুক্তিতে আসলে তাকে বাদ দেওয়া, এটা মনে হয় কখনোই যায় না। এটা ক্রিকেট বিশ্ব দেখুক বাংলাদেশ কি করতে পারে। আপনি যেটা বলছিলেন যে আইসিসি এখন কি করতে পারে, আমরা কিন্তু আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, যেটা আপনিও বললেন, লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা কিনা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপত্তা পাবে? তো লাউড অ্যান্ড ক্লিয়ার, বাংলাদেশ যাবে না ভারতে। এখন কি হয়েছে, আইসিসির কাছে আমরা একটা আবেদন করেছি যে ভারতের বাইরে কোনো ভেন্যু দেওয়া যায় কিনা। তো যেটা ক্রিকবাজ রিপোর্ট করেছে যে সম্ভাবনা আছে আইসিসি এটাতে নমনীয়, কিন্তু বিসিবির আমাদের যে সূত্র বলছে, বিসিবির যাদের ওদের সাথে যে হালকা একটু আজ পেয়েছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভেন্যু চেঞ্জ করা, দেশের পুরো চেঞ্জ করাটা, শ্রীলঙ্কায় শিফট করাটা ভারত থেকে বাংলাদেশের ম্যাচ, এইটা আসলে অসম্ভব একটি ব্যাপার। কেননা ওরা যে যুক্তিটা দেখিয়েছে, সময় তো এখনো 1 মাস আছে, অসম্ভব কেন? অসম্ভব এই কারণে যে এটার সাথে অনেক লজিস্টিক ব্যাপার যুক্ত থাকে। যেমন প্রত্যেক দিন টি-20 বিশ্বকাপে 3টি করে ম্যাচ হবে, যার 2টি ভারতে রাখা হয়েছে, একটি শ্রীলঙ্কাতে রাখা হয়েছে। তার 3 সেট ব্রডকাস্ট যে ক্যামেরা, সেখানে তো 3 সেট করে থাকবে। তো বাংলাদেশের খেলা যদি শ্রীলঙ্কাতে হয় এবং শ্রীলঙ্কাতে আরেকটা খেলা হয়, শ্রীলঙ্কাতে ভেন্যু 3টা, সেখানে 2টা সেট লাগবে এবং ভারতে 2টা সেট থাকবে, আরেকটি সেট বাড়াতে হবে। এটা তাদের যুক্তি। কিন্তু যেটা হয়েছে যে আইসিসি কিন্তু চাইলে এটা পারে, এবং আমরা অতীতে দেখেছি এরকম ঘটনা কিন্তু প্রথম না যে নিরাপত্তার কারণে বিশ্বকাপে কোনো দেশ যেতে অস্বীকার করেছে। আমরা 1996 সালে আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি যে শ্রীলঙ্কাতে তখন যায়নি, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ যায়নি, কারণ কলম্বোতে সেন্ট্রাল ব্যাংকে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছিল, ওরা যায়নি। সেই দুটো ম্যাচ কিন্তু ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কা ওই সময় কোনো ম্যাচ না খেলে অ্যাকচুয়ালি কোয়ার্টার ফাইনাল চলে গিয়েছিল। তারপর 2003 সালে আমরা দেখেছি যে জিম্বাবুয়েতে যে যায়নি ইংল্যান্ড, কারণ রাজনৈতিক একটা টানাপোড়েন চলতেছিল সেই সময়, এবং কেনিয়া তো নাইরোবিতে যায়নি নিউজিল্যান্ড। তো সব মিলিয়ে 4টি এরকম ঘটনা আছে। এবং সর্বশেষ যেটা আমরা দেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2009-এ ইংল্যান্ডে যায়নি, তখন জিম্বাবুয়ে উইথড্র করে নিয়েছিল নিজেদের নাম, কারণ তাদের সাথে রাজনৈতিক একটা টানাপোড়েন চলতেছিল, সেই কারণে তারা
উইথড্র করে নিয়েছিল এবং সেই জায়গায় কিন্তু আইসিসি পরে তাদের সাথে সমঝোতা করেছিল, একটু শর্ত দিয়েছিল যে তাকে ব্যান করবে না জিম্বাবুয়েকে, সেই শর্ত দিয়ে তারা সরে গিয়েছিল এবং তারপর সেখানে স্কটল্যান্ডে নিয়েছিল। তো সেইখানে এখন আইসিসি কি করে সেটি দেখার ব্যাপার, এবং হাতে আজ এবং কাল এই দুটি দিনই আসলে সময় আছে, এর ভিতরে আইসিসি হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি যেটা বললেন যে আইসিসিও কিন্তু আমরা জানি যে ওইখানে জয় শাহ, যিনি কিনা ভারতীয় ক্রিকেট বোর্ডেরই প্রেসিডেন্ট ছিলেন, তিনিই কিন্তু এখন ওইখানে আইসিসি চেয়ারম্যান হিসেবে আছেন। সো আমরা যেটা দেখছি যে, এবং আমরা যেটা জানি যে আইসিসি এবং ফিফার যদি তুলনা করে আইসিসি সেই গার্ডসটা কিন্তু নেই। তো সেইখানে খুব বেশি আশাবাদী হওয়ার মতন কিছু নেই। আমার মনে হয় যে আমরা যে ডিসিশনটা নিয়েছি যে আমরা খেলতে যাব না, আমাদের নিরাপত্তা শঙ্কা আছে সেখানেই আমার মনে হয় বিসিবি স্টিক থাকা উচিত একেবারেই। ডিসিশনটা আসলে নেওয়া হয়েই গেছে যে কোনোভাবেই ভারতে খেলতে যাওয়া সম্ভব না, যে কারণ গতকাল আসলে বিসিসিআইও দেখাচ্ছিল যে লজিস্টিক সাপোর্টের কথাই তারা আসলে বেশি জোর দিয়ে বলেছিলেন। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 মানে 20 ওভারের খেলা, বা আমি যদি বলি 40 ওভারের খেলা, দুদল মিলিয়ে চাইলে তো সকাল বিকাল করেও সেই লজিস্টিক সাপোর্টটা দেয়াই যায়, মানে এটা তো ওয়ান ডে ম্যাচ না। সো চাইলে অনেকভাবেই সম্ভব, কিন্তু আইসিসি আসলে করবে কিনা সেটা এখন, এই যখন অবস্থা তখন আসলে কি মনে হয় কোন পথে বাংলাদেশের ক্রিকেট? আমরা আসলে সবসময় দেখতাম, আমরা এক্সপেক্ট করতাম বড় দলগুলো আমাদের দেশে কবে আসবে, বসে থাকতাম। এই ঘটনার সাথে সাথে মানে মুস্তাফিজকে তারা যখন কলকাতা থেকে যখন সরিয়ে নিল, সাথে সাথে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সিরিজ ছিল তারা সেটাকেও ক্যান্সেল করে দিয়েছে। মানে সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কি কারণে তারা ক্যান্সেল করে দিয়েছে। এখন আসলে কোন পথে যাবে দেশের ক্রিকেট যদি আমরা ভারতে গিয়ে ভারতের সাথে না খেলি, বা এই যে একটা রাজনৈতিক টানাপোড়েন একটা উচ্চ পর্যায়ে চলেই গেল, এবং সেটা এখন অফিসিয়ালি মানে দু দেশের মধ্যে তো গত বছর থেকে যে টানাপোড়েন চলছে সেটা আরো একটু মাত্রা ছিল না, একটু অপ্রকাশ্যে ছিল, মানে এখন খেলায়ও যেহেতু চলে এসছে, কোন পথে বা দেশের ক্রিকেটের কোনো সমস্যা হবে কিনা বা না। দেখেন, একটা ইমপ্যাক্ট কিন্তু সবকিছুরই থাকে। আপনি যখন একটা যাবেন না, আপনি বলে দিয়েছেন, সেখানে কিন্তু একটা ইমপ্যাক্ট থাকে। তবে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওইভাবেই যে আপনি একটা স্ট্যান্ডে আছেন, এইখানে আপনি আমাদের সম্মানের ব্যাপার। বিসিবি হয়তো লিখেছে তার চিঠিতে সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি, বাট সেটা হয়তো লিখতে হয়নি, কারণ আমাদের আরেকটি ব্যাপার আছে, এখানে কিন্তু আত্মসম্মানের ব্যাপার আছে। মুস্তাফিজের ব্যাপারটা কিন্তু পুরো আত্মসম্মানের ব্যাপারে চলে গেছে। তো সেখানে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতে কি হতে পারে। তো ভবিষ্যতে কয়েকটি ব্যাপার আছে এখানে আসলে পৃথিবী। যেমন আমি যদি ছোট্ট একটু যুক্ত করতে চাই, আকাশ চোপড়া খুব সম্ভবত গতকাল বলছিলেন যে বাংলাদেশ যে টেস্ট স্ট্যাটাস পেয়েছে সেটা জাগমোহন ডালমিয়া তিনি ভোট এনে দিয়েছেন, মানে বাংলাদেশের আসলে ঋণী থাকা উচিত। তো আমরা সবসময় দেখি ভারত আমাদেরকে মনে করে আমরা আজীবন ঋণ শোধ করতে করতেই যাব। ছোটবেলায় আমরা দেখতাম যে ঋণের একটা ব্যাপার ছিল যে আসল থাকবে, ঋণটাই দিতে থাকবে সবসময়, তো সেইটাই সুদ দিতে থাকবে, সেটাই মানে এক্সপেক্ট করে যাচ্ছে ভারত এখন। এটা আকাশ চোপড়ার একটা ইন্ডিভিজুয়াল মন্তব্য, এটা তিনি কি বললেন তার ইয়েতে আমাদের এখানে দেখি অনেক সময় তার কথা নিয়ে খুব হয়। আসলে এটা আমি খুব গুরুত্ব দেই না। আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের সামনে কি থাকতে পারে, আমরা দেখছি যে আগামী বছর এশিয়া কাপ আমাদের এখানে হওয়ার কথা, এবং তার পরবর্তীতে আপনি যদি দেখেন বড় টুর্নামেন্ট বলতে আইসিসি ওয়ার্ল্ড কাপ আছে 2031-এ, যদিও সেটা ভারতের সঙ্গে যৌথভাবে। তো আপনি এই সব ক্ষেত্রে কি হয় আপনার কিন্তু আমরা কিন্তু আইসিসির কাছে একটি প্রতিবাদ মানে আমরা জানিয়ে দিয়েছি, আমাদের কারণটা জানিয়ে দিয়েছি, কিন্তু আমরা একটি ব্যাপার আমার মনে হয় যে এটি আমরা এই পথটি বন্ধ করে দিয়েছি। সেটা হলো যে আপনার ডায়লগের পথটি, যে আমরা বলছি যে তাদের সে কথা বলতে হবে চোখে চোখ রেখে। তো আমরা সেই কথাটা কোথায় বললাম? মোস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু কোনো ধরনের সরকারি বিজ্ঞপ্তি জানায়নি। আমরা তাহলে বিসিবি থেকে কেন তাদের কাছে জানতে চাবো না যে কোন গ্রাউন্ডে আমার এই ক্রিকেটারকে তুমি বাদ দিয়েছো? তুমি আমাকে কারণটা বলো, আমি তোমার কাছে জানতে চাই। সে জানতে কি আমরা চেয়েছি? আমরা কেন জানতে চাবো না? তাকে আমরা চ্যালেঞ্জ দেবো না যে তোমাকে কেন তুমি এরকম করলা? তুমি বলছো যে তোমার ওইখানে দেশের পরিস্থিতি এমন, আমার দেশেও তো পরিস্থিতি এমন, আমার দেশের আবেগের ব্যাপার। এখানে ক্রিকেটে তুমি যা করেছো সেটাতে আমাদের আবেগে আঘাত লেগেছে, তো তুমি কেন আমাকে করলা? সেই ডায়লগটা মানে একটা বড় প্রভাব হয়তো গ্লোবাল টুর্নামেন্টে গিয়ে পড়তে পারে, সেটা হয়তো আপনি আন্দাজ করছেন। দেখা যাক, আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। হয়তো ভারত পাকিস্তানের যে সম্পর্ক বিরাজ করছে, হাইব্রিড মডেল রেডি হয়ে গেছে, হয়তো আমাদের সাথেও সেভাবেই হাইব্রিড মডেলই খেলতে হবে ভারতের, এটাই হয়তো হবে। আমরা একটু মুস্তাফিজকে নিয়ে কালকে তার পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। মুস্তাফিজকে নিয়ে মানে মুস্তাফিজকে আমরা সবসময় দেখি খুব কুল। তাকে এর আগে একবার আইপিএলে এনওসি দেয়নি বিসিবি, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি তখন জবাব দিয়েছিলেন ওনারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এবার যখন তাকে আইপিএল থেকে তার নাম সরিয়ে নেওয়া হলো, তখন তিনি বলেছেন বাদ দিয়ে দিলে কি আর করার থাকে। এবং গতকাল তিনি মাঠে নেমেছেন, সবাই তার দিকে তাকিয়েছিলেন, তিনি গতকাল যে পারফরমেন্স দিলেন মানে মনে হলো পৃথিবী উলট পালট হয়ে যাক, মুস্তাফিজ যে তার যে সক্রিয়তা সেটা নিয়ে তিনি আসলে মাঠে নেমে
করেন। কিন্তু মানে মুস্তাফিজকে যে আমরা যতটা চিনি আর কি তার ভিতরে কিন্তু মানে একদম প্রতিক্রিয়াগুলো খুব মানে মানে নীরব থাকে আর কি। তিনি কথা বলেন কম। আজকে আপনি দেখেন তার সঙ্গে যেটা হয়েছে, অন্য যে কোনো ক্রিকেটার হলে কিন্তু তিনি ফেসবুকে দুটো লাইন লিখতেন, অবশ্যই লিখতেন, এবং তার অসন্তোষের কথা কিংবা তার সাথে যে অবিচার করা হয়েছে সেটা লিখতেন। কিন্তু মুস্তাফিজ কিন্তু একেবারে চুপ থাকেন, এবং তিনি তার কাজটি তিনি আসলে সবসময় বলেন তিনি দুটি কাজই করতে পারেন, শুধু বোলিং করতে পারেন আর ক্রিকেটটা বুঝেন, আর কিছুই জানেন না। তো তার এই সরলতাটা আসলে তার এই সরলতাটাই কিন্তু তাকে এই মানে আমি বলবো যে উপর প্রদত্ত আর কুপরওয়ালা প্রদত্ত তার একটা প্রতিভা দিয়েছে। তিনি কিন্তু এইটিই জানেন, এবং কালকেও দেখলেন আপনি লাস্ট ওভারে তিনি কিভাবে ম্যাচটি ঘুরিয়ে দিলেন। 10 কলকাতা রান নিশ্চয়ই খুব দরকার মিস ছিল। করছে না এরকম অবশ্যই, শুধু মুস্তাফিজকে দেখে? কলকাতা না, পুরো ক্রিকেট বিশ্ব আমি বলবো যারা আইপিএল দেখেন কিংবা সেখানে বিশ্ব মঞ্চে সবাই দেখা, সেখানে সবাই মিস করবে, এবং লসটা কিন্তু হয়েছে আইপিএল কর্তৃপক্ষ, আইপিএল কেকেআর। নিশ্চয়ই, এবং এই মুস্তাফিজকেই আমরা আসলে সবসময় দেখতে চাই। দিন দিন সামহাও মনে হচ্ছে মুস্তাফিজ আরও বেশি পরিণত হচ্ছেন। তার বোলিং, তার যে ভ্যারিয়েশন দেখলেই মনে হয় একই সাথে তিনি সব কিছু করে ফেলার চেষ্টা করছেন, এবং কম বক্সে আমরা সবসময় দেখি তাকে নিয়ে কথা হয়। গতকালও তাকে নিয়ে কথা বলছিলেন গফ, তিনি বলছিলেন যে তার রিস্টে আসলে কি আছে, তিনি কি করে ফেলেন, একসাথে স্লোয়ার কাটা সব করে দিচ্ছেন। আমি আসলে অবাক হয়েছি তিনি কালকে ম্যান অফ দ্য ম্যাচ না হওয়াতে। তিনি কেন হলেন না আসলে আমি জানি না, ওই কমেন্ট্রি বক্সে কিংবা যারা বিচারক থাকেন তারা কি দেখে কি করেন। তবে মুস্তাফিজ কালকে আপনি যেটা বললেন যে ড্যান গফও কিন্তু মুগ্ধ হয়েছিলেন, আমরা সবাই মুগ্ধ, এবং আমি এই টেবিল থেকেই বলেছিলাম যে এই মুস্তাফিজ কিন্তু কিংবদন্তি বর্তমান ওয়ার্ল্ডে। আমরা যদি দেখি শর্টার ফর্মে তিনি যে বোলিংটা করছেন, যে তিনি ওই লেভেলে চলে গিয়েছেন, এবং তাকে নিয়ে জাজ করে। এবং আপনি সাব্বির রহমান রুম্মান ছিলেন কালকে ব্যাটিংয়ে, আমরা কিন্তু একটা আশা করছিলাম যে আমাদের সেই পুরানো ফিনিশারের সঙ্গে আমাদের মুস্তাফিজের সেভাবেই করেছেন, হ্যাঁ, যে একটা দেখি এই ডুয়েলটা তিনি জিততে পারেন কিনা। কিন্তু দেখা গেল যে না, মুস্তাফিজ আসলে অনেক অনেক ফার এগিয়ে গিয়েছে আসলে সময়ের থেকে, এবং মানে কেউ বিশ্বাসই করতে পারেনি যখন ম্যাচটা শেষ হয়ে গেল 10 ডিফেন্ড করতে হবে, সেই জায়গায় মুস্তাফিজুর রহমান ম্যাচটাকে 5 রানে জিতিয়ে দিলেন। কম বক্স থেকে আমরা শুনছিলাম যে আনবিলিভেবল ম্যাচ, এবং সেটা মুস্তাফিজ বলেই সম্ভব। সোহান ম্যাচ শেষে বলেছিলেন যে যখন আমাদের একজন চ্যাম্পিয়ন বোলার থাকে তখন আসলে বাড়তি চিন্তার করার কিছুই থাকে না। মানে মুস্তাফিজ ডেথ ওভারে নিজেকে কোন লেভেলে নিয়ে গেছেন সেটা আমরা প্রত্যেক মুহূর্তেই দেখতে পাচ্ছি, এবং সেটা বজায় থাকুক। আইপিএল খেলতে পারে না এটা আসলে কোনো ম্যাটারই করবে না। জাতীয় দলের জার্সিতে মুস্তাফিজ নিজেকে কিংবদন্তি পর্যায়ে অলরেডি নিয়ে গেছেন, সেখানে সেই ধারাবাহিকতা থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। সঞ্জয় সাহা পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।